আমাদের কাছে একটা সুস্পষ্ট গোয়েন্দা তথ্য আছে হ্যাঁ যে টার্কি থেকে মানে তুরস্ক থেকে একটা বড় ধরনের একটা বড় ধরনের অস্ত্র কেনার জন্যই খুব সম্ভবত এবং দলের ফান্ডিং এর জন্য একটা বড় অর্থ এসেছে। আমার কাছে আরেকটা তথ্য আছে যে চায়না আপনার এই ইউনুসকে পেছনে এই আন্দোলনের সময় নানানভাবে সহযোগিতা করেছে। হ্যাঁ ফলে চায়নার একটা ফান্ডিং আছে, টার্কির একটা ফান্ডিং আছে এবং এই ছাত্ররা যখন আপনার দোহাতে ছিল, দুবাইতে ছিল এবং করাচিতে ছিল, তখন বাংলাদেশে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে। হ্যাঁ ঘটনাটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যে আপনার গণপরিষদের একজন নেতা আছে নুরুল হক নূর, মিডিয়া তার দিকে ডাইভার্ট হয়ে যায়। এটাও আপনার সিআইএ এর একটা বড় ধরনের চাল। এমন ভাবে তাকে এক্সপোজ করে দিয়েছে, হ্যাঁ মানে নূরকে এক্সপোজ করে দেওয়া হয়েছে ইন্টেনশনালি। হ্যাঁ এটা এক্সপোজ করেছে কিন্তু বিএনপির নেতারাই করেছে। তো নূরকে এক্সপোজ, ফলে আমাদের কাছে চলে আসে স্বাভাবিকভাবে, সে আমাদের প্রতিপক্ষ। আমরা এগুলো, আমি নিজেও লেখালেখি করেছি নূরকে নিয়ে তখন। তো নূরের কি ব্যাপার, নূর তখন মোসাদের একটা এজেন্ট ছিল, তার নাম হচ্ছে আপনার মেহেদী এন সাফাদি। মেহেদী এন সাফাদির সাথে সে আপনার দুবাইতেই সম্ভবত দেখা করে। হ্যাঁ আমার স্মৃতি বেশ খারাপ হয়ে যাচ্ছে আজকাল। তো দুবাইতেই দেখা করে, তখন মেহেদী এন সাফাদির সাথে তার একটা ছবি তোলা হয়েছিল, সেটা নিয়ে আমাদের মিডিয়াতে ঝড় বয়ে যাচ্ছিল। তো এই ঝড়ের আড়ালে মূলত এখন যাদেরকে আপনি দেখছেন, এই যে নাহিদ, আসিফ ভুইয়া, তারপরে হচ্ছে যে এই যে যাদেরকে আপনি হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম, এরা তখন পাকিস্তানে একটা ট্যুরে যায়। 4ই অক্টোবর 2023 সালে তারা বাংলাদেশে এসে একটি স্টুডেন্ট দল গঠন করে ছাত্র শক্তি নামে। মানে তখন নূরকে নিয়ে এত আলোচনাতে আমরা সরব ছিলাম যে আমরা মূলত এই ছাত্র শক্তি দলটাকে খুব একটা পাত্তাও দেইনি। বলে রাখা ভালো যে এই ছেলেগুলোই কিন্তু নূরের দলে একসময় ছিল। আক্তার হোসেন, তারপরে হচ্ছে যে আসিফ মাহমুদ, তারপরে আপনার নাহিদ, এরা। এবং পেছন থেকে একটা বড় ধরনের ভূমিকাতে যে কজন ছিল, তার মধ্যে এখন যে কোনো আপনার দপ্তর না থাকা উপদেষ্টা মাহফুজ, এবং তাদের তাত্ত্বিক গুরু হিসেবে কাজ করেছে আপনার ফরহাদ মজাহার। মজার ব্যাপার হলো ওই একই বছর অর্থাৎ 2023টা খুব গুরুত্বপূর্ণ। 2023 সালে ফরহাদ মজাহার তার একটা বই লেখে যে এই বিপ্লবের পরে তারা কি করবে। সেই বইটা পাবলিশ হয় 5ই অগাস্ট 2023 সালে এবং ওইখানে আপনার সে প্রকাশ করে যে বিপ্লবের পর তাদের ভূমিকা কি হবে, যে সংবিধানকে অ্যাটাক করবে, তারপরে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলোকে মুছে ফেলতে হবে। এটা ওই বইয়ের ভেতরে স্পষ্টভাবে লেখা আছে। আপনাদেরকে এটাও জেনে রাখা ভালো যে 30শে মে 2023 সালে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসাতে আমেরিকার যে তৎকালীন অ্যাম্বাসেডর আছে তার একটা বৈঠক হয়। এই বৈঠকের ভেতরে ওরা 3টা দাবি জানায়। আমি গোয়েন্দা সংস্থা থেকে পুরো রিপোর্টটা পেয়েছিলাম, খুলে বলতে পারবো কি কি। সেখানে 3টা দাবি ছিল আমার যতদূর মনে পড়ে। একটা দাবি ছিল যে এই যে আমেরিকা যে স্যাংশন দিয়েছে, যে আওয়ামী লীগের বা কিছু আওয়ামী লীগ পন্থী কিছু নাগরিক, কিছু দলীয় সমর্থক, তারপরে বেশ কিছু আর্মি জেনারেল, তাদের বিরুদ্ধে এই স্যাংশনটা, এই যে ভিসা স্যাংশনটা, যাতে রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ তখন থেকে রেস্ট্রিকশন দিয়েছে তখন থেকে বলবৎ না করে তার আগের সময় থেকে বলবৎ করা হয়েছে, এইটা বলে, যেটা পিটার হাস রিফিউজ করে দেয়। পিটার হাস একই সাথে তার কাছে বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার যাতে চালু করা হয়, এইটার ব্যাপারে যাতে আওয়ামী লীগকে প্রেশার দেওয়া হয়, এইটাও পিটার হাস আপনার না করে দেয়। এবং আরেকটা দাবি জানায় সেটা হচ্ছে তারেক রহমানের আমেরিকাতে যাতে ভিসা যে ব্যান করা হয়েছে তাকে ঢুকতে দেওয়ার ব্যাপারে এইটা যাতে উঠিয়ে নেওয়া হয়। এইটা তো পিটার হাস বলছে স্ট্র্যাটেজিগত কারণে এইটা তারা করতে পারবে না, কারণ মার্কিন প্রশাসনই তখন কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল এফবিআই থেকে এসে। এটা আপনাদের জেনে রাখা ভালো। তাহলে 2023 সালে 30শে জুন এই মিটিংটা হয় আমির খসরু চৌধুরীর মাহমুদের বাড়িতে। কেমন মজার ব্যাপার হলো, ওই সময়টাতে অর্থাৎ 2023 সালের 13ই অগাস্ট আমি একটি ভিডিও করি যেখানে আমি পরিষ্কার করে বলে দেই যে আমার কাছে তথ্য আছে ইউনুস এবং হোসেন জিল্লুর রহমান এই দুজনকে প্রস্তুত করা হচ্ছে টেক ওভার করার জন্য। আপনারা এটা জেনে রাখেন যে ইউনুস যদি আপনার উপদেষ্টা না হতো তাহলে তাদের সেকেন্ড ইন কমান্ড হোসেন জিল্লুর রহমান রেডি ছিল। কেমন, এবং ওই সময়টাতে আপনার আসিফ নজরুল, তারপরে হচ্ছে যে রেজওয়ানা যে হোসেন আছে, এদেরকে আপনার রেজওয়ানা হাসান
যার বাবা 71-এর একজন রাজাকার ছিল, মুসলিম লীগের একজন নেতা ছিল এবং 71-এর একজন পার রাজাকার বাঙালিদেরকে হত্যা করেছে। তার মেয়েই এখন উপদেষ্টা। এই রেজওয়ানা কিন্তু বেলা, ওর একটা এনজিও আছে বেলা, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। ওর কাছে টাস্কটা দেওয়া হয় যে সেন্ট মার্টিনের ব্যাপারটা তাকে খোঁজ খবর নিতে। এই জায়গা থেকে এই সেন্ট মার্টিনের কথাটা আপনি যে বললেন না, এই জায়গা থেকেই উইকিলিক্সে অনেক ভিডিও লিক হচ্ছে এবং মানে থ্যাঙ্কস টু উইকিলিক্স যে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক ষড়যন্ত্রের কথা জানতে পারছি। আমরা আজ তাক বাংলাতেই দেখিয়েছি যে আমেরিকার একজন প্রাক্তন আমলা, সেক্রেটারি অফ স্টেট ছিলেন মাইক বেন্স, তিনি একটি পডকাস্টে বলেছেন যে বাংলাদেশের ওপর, শেখ হাসিনার ওপর আমেরিকা চাপ সৃষ্টি করেছিল সেন্ট মার্টিনে নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করবে বলে। শেখ হাসিনা সেটা একেবারে শোনা মাত্রই খারিজ করে দেন, কোনোভাবেই তিনি রাজি ছিলেন না নিজের দেশের মাটি আমেরিকার কাছে বিক্রি করে দিতে বা আমেরিকাকে দিতে। কিন্তু তারপর থেকেই নাকি এই প্ল্যানিং গুলো চলতে থাকে। হিলারি ক্লিন্টন, যিনি মোহাম্মদ ইউনূসের খুব ভালো বন্ধু, সেই হিলারি ক্লিন্টন নাকি শেখ হাসিনাকে তার ছেলে জয়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াকে নিয়ে ভয় দেখিয়ে তাকে চাপ দেওয়ার চেষ্টা করছিলেন। এইটা তো আছে আপনার যে সুলিভান নামে, এটা কি জ্যাক সুলিভান এবং অ্যান্টনি ব্লিংকেন, এই দুজনের ক্ষমতা ও ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হ্রাস করেছিল। এখানে দুটো ব্যাপার ছিল দাদা, সেটা হলো যে তারা দুটো জিনিস চেয়েছিল। সেটা হচ্ছে যে কোয়াডে, অর্থাৎ যেখানে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই 4টি দলের সমন্বয়। আপনারা জানেন যে এশিয়া প্যাসিফিকে একটি জোট আছে যেটাকে আমরা কোয়াড বলি। এই জায়গাটাতে আসলে তখন বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য বলে। বাংলাদেশ তখন ভারতের কাছে একটা জিনিস ক্লিয়ার করে দেয় যে আমরা যদি এখন এই জোটটাতে যাই, চায়নাতে বাংলাদেশের প্রবল বিনিয়োগ আছে। বাংলাদেশ এইটা বোঝায় যে বাংলাদেশের মধ্য দিয়ে আসলে চায়না কখনোই এই 4টি দেশের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না, বাংলাদেশ আসলে এই হেজিমনিটা ক্রিয়েট করতে দিবে না। তখন ইন্ডিয়ার মধ্যস্থতাতে আমেরিকা একটু ঠান্ডা হয়, বাট তারা এটা ভুলে যায় না এবং তারপরেও তারা নানান ভাবে চেষ্টা করতে থাকে যে বাংলাদেশে যদি কোয়াডে আনা যায়। কিন্তু বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে আমাদের একটা নীতি মুক্তিযুদ্ধের পর থেকেই আছে যে আমরা আসলে দেশ, কারোর সাথে শত্রুতা চাই না, সবার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, সম্পর্ক বজায় রাখতে হবে। আমাদের পররাষ্ট্র নীতি আসলে, যেটা সব সরকারই আসলে মেনটেন করেছে এর স্বাধীনতার পর সব সময়। তো আলটিমেটলি যেটা হয়, কোয়াড ছাড়াও আমেরিকার একটা দাবি ছিল, তারা বলতে চাইতো যে সেন্ট মার্টিনে বেসিক্যালি তারা একটা ঘাঁটি করতে চায়। এছাড়া তারা আপনার এই যে গভীর সমুদ্রে এলএনজির একটা আপনার ঘাঁটি চেয়েছিল। তো ওইটা বাংলাদেশ সরকার অনেকদিন ধরে ঝুলিয়ে রেখেছিল, ওইটা নিয়ে কথাবার্তা বলেনি। ওইটার একটা দীর্ঘ রিপোর্টও আমার কাছে আছে, আসলে ওগুলো নিয়েই বসা উচিত ছিল, তাহলে বলতে পারতাম। ওই গভীর সমুদ্রে এলএনজির একটা ঘাঁটি, যেটা জো বাইডেনের কোম্পানি ওদের সাথে একটা বড় ধরনের চুক্তির কথা বারবার বলতে থাকে। তো এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কিছু এমপিরাও, ওইখানে কংগ্রেসম্যান, তারপরে যাদের উচ্চ সভার তাদের যে আপনার সদস্যরা আছে, তাদেরও সেখানে কিছু হিস্সা ছিল। পরবর্তী সময় দেখা যায় যে ডেমোক্রেট এবং রিপাবলিকান বোথ আমাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল সেই সময়টাতে। তো আমরা এটা জানতাম যে এক্সিলারেটেড এনার্জি এরা প্রচন্ড চাপ দিচ্ছিল। মজার ব্যাপার হলো 5ই অগাস্টে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে ভারতে সরিয়ে নেওয়া হলো এই জঙ্গি হামলার ফলশ্রুতিতে, তখন সাথে সাথেই আপনার এই এক্সিলারেট এনার্জি যেটা আছে তাদের সাথে ইউনূসরা চুক্তি করে বসে। এবং আপনি জানেন যে তাদের সাথে একটা এলএনজি চুক্তি অলরেডি হয়েও গিয়েছে তাদের ড্রিল বেবি ড্রিল এই নীতির আওতায়।